হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকের মুভির কনসেপ্টটা খুব ইন্টারেস্টিং এবং পরিচিত। আমাদের মোটামুটি সবারই এমএলএম, নেটওয়ার্ক মার্কেটিং কিংবা পঞ্জি স্কিম সম্পর্কে কিছুটা ধারণা আছে। কেননা আমরা নিজেরা অথবা আমাদের আশেপাশের কেউ না কেউ এই টাইপের কোম্পানিতে কাজ করেছে অথবা ইনভেস্ট করেছে। তারপর ফলাফল কি হয় তা আমরা সবাই জানি। তো আজকের মুভির কাহিনীও ঠিক এরকম একটি এমএলএম প্রতিষ্ঠান নিয়ে, যার নাম ওয়ান নেটওয়ার্ক। এখানে মালিকপক্ষ ইমোশন আর মোটিভেশন দিয়ে মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা কালেক্ট করে এবং এরপর সব ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। তবে কি সেই ভয়ঙ্কর সিদ্ধান্ত আর এর ফলে ঠিক কি কি ঘটে তা আমরা দেখব 2016 সালে মুক্তি পাওয়া কোরিয়ান মুভি মাস্টারের গল্পে। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা কোরিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইম ব্রাঞ্চের দৃশ্য দেখতে পাই। সেখানে পুলিশের একজন চৌকস অফিসার ক্যাপ্টেন কিম তার টিমের সবাইকে তাদের অনেক দিন ধরে করা একটা প্ল্যান শুরুর কথা বলছে। অর্থাৎ তারা বড় কাউকে হাতে নাতে ধরার জন্য প্ল্যান করেছে। এখান থেকে সিন শিফট হয়ে আসে একটি অডিটোরিয়ামে, যেখানে একটি কোম্পানির প্রোগ্রাম চলছিল। আর এই কোম্পানির নাম হচ্ছে ওয়ান নেটওয়ার্ক, যা মূলত একটি এমএলএম কোম্পানি। এখানে হাজার হাজার অডিয়েন্সের সাথে কোম্পানির চেয়ারম্যান মিস্টার জিন, ডিরেক্টর মিয়ং এবং আইটি ম্যানেজার পার্ক উপস্থিত ছিল। ডিরেক্টর মিয়ং মূলত কিমের অনেক বিশ্বস্ত এবং পুরনো বিজনেস পার্টনার, আর পার্ক হচ্ছে একজন আইটি স্পেশালিস্ট যে এই ওয়ান নেটওয়ার্কের পুরো সফটওয়্যারটা বানিয়েছে। তবে পার্ক যে একজন বড় মাপের হ্যাকার সেটা বাকিরা জানত না। এর মধ্যে দেখা যায় ক্যাপ্টেন কিমও এই প্রোগ্রামে আসে এবং দর্শক সারিতে এক কোণায় বসে পড়ে। তো যথারীতি প্রোগ্রাম শুরু হয় এবং কোম্পানির চেয়ারম্যান জিন স্টেজে এসে সবাইকে ওয়েলকাম জানায়। জিন বলে যে এরকম একটা প্রোগ্রামের স্বপ্ন আমি সব সময় দেখতাম এবং আজ তা পূর্ণ হলো। আসলে আমি চাই এখানে যারা কাজ করবে তারা অল্প পরিশ্রমে যেন বেশি লাভ পায়, আর এ ব্যাপারে আমরা অনেক বেশি স্বচ্ছ। এরপর সে তার কোম্পানির ব্যাপারে কিছু নীতিকথা বলার পর তাদের নতুন প্রতিষ্ঠান ওয়ান ফাইন্যান্সিয়াল ব্যাংকের ঘোষণা দেয় এবং সেই ব্যাপারে প্রেজেন্টেশন শুরু করে। এর মধ্যে দেখা যায় অডিটোরিয়ামে বসে থাকা দর্শকদের মধ্যে কেউ একজন পার্কের ছবি তুলে এবং সেটা পার্কের ফোনে পাঠায়। আর পার্ক এটা দেখে কেন জানি টেনশনে পড়ে যায়। তো প্রেজেন্টেশন শেষ হলে চেয়ারম্যান জিন এবার সেই লেভেলের ইমোশনাল কথা বলতে থাকে। সে বলে যে এই কোম্পানি দাঁড় করাতে গিয়ে আমাকে অনেক বাজে মন্তব্য শুনতে হয়েছে, কিন্তু আমি কখনোই থামিনি, কারণ ওয়ান নেটওয়ার্ক হচ্ছে একটি পরিবার। আমি চাই আমার এই পরিবারের সবাই একদিন ধনী হবে এবং কোরিয়ার অর্থনীতিতে অবদান রাখবে। আর এজন্য সবাইকে আমার সাথে হাতে হাত রেখে কাজ করতে হবে এবং কে কি বলল তা শোনা যাবে না। এসব বলতে বলতে জিন কেঁদে ফেললে অডিয়েন্সের বাকি সবাইও কেঁদে ফেলে। এরপর শেষবারের মতো জিন চরম লেভেলের একটা মোটিভেশন দিয়ে সবাইকে বেশি বেশি ইনভেস্টমেন্ট কালেক্ট করতে বলে। আর অডিয়েন্সের সবাই এক্সাইটমেন্টে ওয়ান নেটওয়ার্ক বলে জোরে জোরে স্লোগান দিতে থাকে। আসলে আপনি যদি এই টাইপের কোনো কোম্পানির প্রোগ্রামে গিয়ে থাকেন তাহলে এই দৃশ্যের সাথে আপনি নিশ্চয়ই পরিচিত। এখন প্রশ্ন হলো, কোম্পানির চেয়ারম্যান এতক্ষণ যেই নীতিকথা বলল এগুলো কি আসলেই সত্য? মানে তার উদ্দেশ্য কি আসলেই সৎ নাকি অন্য কিছু? এটা আমরা বুঝতে পারি যখন প্রোগ্রাম শেষ করে চেয়ারম্যান জিন সেখান থেকে বের হয়ে যায়। আসলে ভেতরের এই কান্নাকাটি সবই ছিল তার নাটক। তাদের মূলত প্ল্যান হচ্ছে মানুষের টাকা বিনিয়োগ করাবে এবং টার্গেট পূরণ হলেই দেশ ছেড়ে পালাবে। তো প্রোগ্রাম শেষ করে পার্ক যখন পার্কিংয়ে এসে তার গাড়িতে ওঠে তখন হঠাৎ করে একটি মেয়ে তার গাড়িতে উঠে পড়ে। পার্ক কিছুটা থতমতো খেয়ে গেলে মেয়েটি জানায় সে হলো পুলিশ অফিসার জিমা, আর সেই তাকে ছবিগুলো পাঠিয়েছিল। এরপর তারা তাকে থানায় নিয়ে আসে। এদিকে ডিরেক্টর মিয়ংকে দেখা যায় সে কোম্পানির কালেকশনের টাকা ইলিগালভাবে ডিপোজিটের জন্য একজনের কাছে নিয়ে এসেছে এবং হিসাব করছে। এর মধ্যে সে তার ফোনে একটি সিসিটিভি রুমের ফুটেজ চেক করে নিয়ে সেই রুমে থাকা ছেলেটিকে মেসেজে অনেকগুলো অ্যাকাউন্ট পাঠায়, যেখানে তাদের মূল অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অ্যাকাউন্টে টাকাগুলো ডিপোজিট করার কথা বলেছে সে। আর এই ছেলেটির নাম হলো রাহুল। সেও মূলত এই কোম্পানির আইটিতে কাজ করে এবং সে পার্কের খুব ভালো বন্ধু। তবে পার্কের চেয়েও সে হ্যাকিংয়ে অনেক বেশি এক্সপার্ট। আর জিনকে দেখা যায় সে মূলত কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের একজন বড় কর্মকর্তার সাথে মিটিং করছে তার ওয়ান ফাইন্যান্সিয়াল ব্যাংকের পারমিশনের জন্য। জিন এখানে সেই কর্মকর্তাকে বিশাল অঙ্কের টাকা ঘুষ অফার করে। ওই কর্মকর্তা তখন জানায় সে যতটুকু পারবে চেষ্টা করবে। এদিকে পার্ক থানায় আসার পর সে তার ফোন জমা দেওয়ার আগে বাড়িতে একটি কল করতে চায়, কিন্তু সে টেকনিক্যালি মিয়ংকে ফোন দিয়ে বলে যে মা, আমার আসতে একটু লেট হবে, যদি 1 ঘন্টার মধ্যে আমি না আসি তাহলে তুমি চলে যেও। আসলে সে মূলত মিয়ংকে বুঝিয়েছে সে ধরা পড়েছে এবং যদি 1 ঘন্টার মধ্যে না আসে তাহলে তাদের সব ডাটা যেন মুছে ফেলা হয়। মিয়ং এটা বুঝতে পেরে সাথে সাথে রাহুলকে মেসেজ পাঠায় সব ডেটার মধ্যে 1 ঘন্টা টাইম সেট করে দিতে। অর্থাৎ পার্ক যদি 1 ঘন্টার মধ্যে কোনো রেসপন্স না করে তাহলে তাদের সব ডেটা যেন অটোমেটিক ডিলিট হয়ে যায়।
এরপর সে অফিসে এসে সব এমপ্লয়িদের নির্দেশ দেয় সকল ডকুমেন্ট এবং হার্ডওয়্যার নষ্ট করে ফেলতে। অন্যদিকে থানায় ক্যাপ্টেন কিম পার্কে জিজ্ঞাসাবাদ শুরু করে। তবে পার্ক এখানে কিমের কথাকে কোনো গুরুত্ব না দিয়ে বরং তার সাথে একটা ডিল করতে চায়। কিম তখন রুমের সিসিটিভি ক্যামেরা অফ করে দিয়ে অফিসার জিমাকে ডাকে। জিমা এসে পার্ককে তার বস জিনের একটি ছবি দেখায় এবং জিনের কাছে থাকা একটি ডায়েরির তথ্য চায়। আসলে জিনকে পুলিশ আগেই কয়েকবার অ্যারেস্ট করেছিল, কিন্তু জিনের সাথে অনেক বড় বড় কর্মকর্তা এবং পলিটিশিয়ানদের পরিচয় থাকায় প্রতিবারই সে খুব সহজেই জেল থেকে ছাড়া পেয়ে যায়। আর ওইসব কর্মকর্তার তথ্য সে মূলত ওই ডায়েরিতে লিখে রেখেছে, যেটা অন্য কেউ জানে না। তাই ক্যাপ্টেন কিম পার্কের মাধ্যমে ওয়ান নেটওয়ার্কের সব ডাটা এবং ওই ডায়েরিটা চায়। আর পার্ক যদি তাদেরকে এই ব্যাপারে সাহায্য করে তাহলে পুলিশ তাকে আর এই ব্যাপারে অ্যারেস্ট করবে না। এটা বলে সে পার্ককে অবাক করে দিয়ে তার ফোনটা বের করে এবং বলে যে 1 ঘন্টার আর মাত্র 5 মিনিট আছে। তাই দ্রুত মিয়ংকে কল দিয়ে বলো যে তুমি মূলত গাড়ি অ্যাক্সিডেন্ট করায় পুলিশ তোমাকে অ্যারেস্ট করেছিল, তবে এখন তোমাকে ছেড়ে দিয়েছে, তাই তারা যেন কোনো ডেটা ডিলিট না করে। আসলে ক্যাপ্টেন কিমের তো টার্গেট হলো সেই ডেটা এবং ডায়েরিটা হাতে পাওয়া এবং প্রমাণসহ পুরো গ্যাংকে অ্যারেস্ট করা। পার্কও তাই বাধ্য হয়ে মিয়ংকে কল দেয় এবং কিমের সাজানো কথাগুলো বলে। মিয়ং তখন সাথে সাথে রাহুলকে মেসেজ দেয় তাদের ডিলিট অপারেশন থামাতে, অথচ তখন আর মাত্র 2 মিনিট সময় ছিল, মানে 2 মিনিট পরে হলেই সব ডিলিট হয়ে যেত। এরপর মিয়ং চেয়ারম্যান জিনকে এসব জানালে সে ব্যাপারটাকে তেমন গুরুত্ব দেয় না। তবে এই গুরুত্ব না দেওয়ার ব্যাপারে একটা টুইস্ট আছে, যা আমরা সামনেই জানতে পারবো। তো পার্ক থানা থেকে বের হয়ে পেছনে থাকা একটা গাড়িকে ইচ্ছে করেই ধাক্কা দেয়, যাতে করে সে মিয়ংকে বিশ্বাস করাতে পারে সে আসলেই অ্যাক্সিডেন্ট করেছিল। এরপর রাতে সে চেয়ারম্যান জিনের বাসায় আসে মিটিং করতে। তবে মিয়ং তাকে একটু সন্দেহ করে, তাই সে থানায় কল দিয়ে জানতে চায় আসলেই পার্কের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল কিনা। থানা থেকে হ্যাঁ বললে পার্ক হাঁপ ছেড়ে বাঁচে আর মিয়ংয়েরও সন্দেহ দূর হয়। তবে জিন এখানে রেগে যায় মিয়ং পার্ককে সন্দেহ করার জন্য আর পার্ক ডাটা ডিলিট করতে বলার জন্য। এরপর সে তাদের দুইজনকে খুব ইমোশন দিয়ে শপথ করায় তারা যেন একে অপরকে আর কখনোই সন্দেহ না করে। আসলে বাটপারদের যে কি ইমোশন রে ভাই, সেটা এদেরকে অথবা আসল বাটপারদেরকে কেউ না দেখলে বুঝবে না। যাই হোক, পার্ক সেখান থেকে নিজের বাসায় আসে। তবে তার বাসার নিচে পুলিশের স্পাই যে তার উপর নজর রাখছিল এটা পার্ক বুঝে ফেলে। তাই সে দ্রুত ড্রেস চেঞ্জ করে পার্কিং থেকে অন্য একটা গাড়ি নিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বের হয়ে যায়। এবার পার্ক জঙ্গলের মধ্যে একটা কন্টেনারের সামনে আসে এবং এখানে আমরা রাহুলকেও দেখতে পাই। আসলে এই কন্টেনারের ভিতরেই মূলত ওয়ান নেটওয়ার্কের পুরো ডেটা সেন্টার এবং রাহুল এখানে বসেই সব কাজ করে। তো পার্ক এখানে রাহুলকে সবকিছু খুলে বলে এবং প্ল্যান করে যে চেয়ারম্যানকে পুলিশকে ধরে নিয়ে গেলে তো তারা আর কিছুই পাবে না। তাই আগেই তারা জিনের অ্যাকাউন্ট হ্যাক করে $50 মিলিয়ন মানে প্রায় 500 কোটি টাকা সরিয়ে রাখবে এবং পরবর্তীতে দুজনেই তা ভাগ করে নিবে। এরপর পার্ক রাহুলকে একটি মোবাইল দেয় যেটা দিয়ে তারা আলাদাভাবে যোগাযোগ করবে। তবে মজার ব্যাপার হলো পার্ক যে এত কাহিনী করে পুলিশের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করলো তাতে তার কোনো লাভ হয়নি, কারণ পুলিশের স্পাই টিম পার্কের ওই গাড়িতেও ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল, যার ফলে ক্যাপ্টেন কিম থানায় বসেই সেই ডেটা সেন্টারের লোকেশন পেয়ে যায়। তো সেখান থেকে পার্ক বাসায় ফিরে সেও পুলিশের সার্ভার হ্যাক করে ক্যাপ্টেন কিমের তথ্য দেখার চেষ্টা করে, কিন্তু প্রায় অনেকক্ষণ চেষ্টা করেও যখন সে ব্যর্থ হয় তখন সে বুঝতে পারে যে আসলে ক্যাপ্টেন কিম কোনো সাধারণ অফিসার নয়। যাই হোক, পরের দিন হান নামের কোরিয়ান কেন্দ্রীয় ব্যাংকের সেই কর্মকর্তাকে দেখা যায় যে মূলত জিনের কাছ থেকে বড় অঙ্কের টাকা ঘুষ নিয়েছে। সেইখানে মিডিয়াতে চেয়ারম্যান জিনের ব্যাংকের অনুমোদনের ব্যাপারে বেশ পজিটিভ রিভিউ দেয়, যার ফলে সেই ওয়ান নেটওয়ার্কের ব্যাপারে মানুষ আরও পজিটিভ হয়ে প্রচুর টাকা ইনভেস্ট করতে থাকে। এদিকে রাহুল পার্কের কাছে একটা লিঙ্ক পাঠালে পার্ক সেটা চেয়ারম্যান জিনকে পাঠায়। জিন তখন তার ল্যাপটপে দেখে যে তার কোম্পানি থেকে একটা ইমেল এসেছে, যদিও এটা আসলে পার্কের পাঠানো একটা ফিশিং লিঙ্ক ছিল। আপনারা হয়তো জানেন যে ফিশিং লিঙ্ক হচ্ছে এমন একটি টুল যেটাতে কেউ ক্লিক করলে তার ওই ডিভাইসের সব তথ্য হ্যাকারদের কাছে চলে যায়। তো চেয়ারম্যান জিন সেই লিঙ্কে ক্লিক করলে সাথে সাথে পার্ক রাহুলকে কল করে বলে যে সে যেন পারলে টয়লেটেও ল্যাপটপ নিয়ে যায়, কারণ যখনই জিন তার অ্যাকাউন্টে ঢুকবে তখনই যেন রাহুল $50 মিলিয়ন হ্যাক করে নেয়। তবে পরের দিন দেখা যায় পার্ক একটি কফি শপে আসলে কিম আর তার লোকেরা পার্ককে বোকা বানিয়ে তাদের গাড়িতে তুলে। কিম তাকে রাহুল আর তার ছবি দেখালে পার্ক বুঝে যায় যে তার মানে পুলিশ অলরেডি ডেটা সেন্টারের খোঁজ পেয়েছে। এরপর কিম তাকে বলে যে বোকার মতো জেলে না গিয়ে বরং আমি যা বলি সেটা করো। কিম তখন তাকে ক্যামেরা সেট করা একটা কলম আর একটা ইয়ারফোন দেয়, যাতে পার্ক চেয়ারম্যানের কাছ থেকে সেই ডায়েরির তথ্য নিতে পারে। পার্ক তখন বলে যে চেয়ারম্যান তো বিশেষ প্রয়োজন ছাড়া সেই ডায়েরি বের করবে না। কিম তখন হাসি দিয়ে বলে তুমি শুধু তার সাথে থাকবে, বাকিটা আমরা করব।
এদিকে চেয়ারম্যান জিন তার কোম্পানির টিম লিডারদের নিয়ে একটি মিটিং করছে। সেখানে সে তাদেরকে বলে যে তারা একটা দ্বীপ কিনতে যাচ্ছে, আর যারা টার্গেট পূরণ করতে পারবে তাদেরকে সেখানে একটি করে ডুপ্লেক্স বাড়ি দেওয়া হবে। আসলে সবই মূলত ছিল টাকা কালেকশনের ধান্দা। তো প্রোগ্রাম শেষে জিন গাড়ি নিয়ে বের হলে পার্ক কিমের কথা মতো জিনের গাড়িতে উঠে পড়ে এবং লিফট চায়। এর একটু পরেই জিনের কাছে একটা কল আসলে সে জানতে পারে যে হান নামের যে কর্মকর্তা ঘুষ নিয়ে তাকে ব্যাংকের ব্যাপারে সাহায্য করেছিল, পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। জিন তাই গাড়ি ঘুরিয়ে দ্রুত তার বাসায় আসে। এরপর জিন পার্ককে নিয়ে বেসমেন্টে গেলে পার্ক বেশ ভয় পায় আর অবাকও হয়, কারণ বেসমেন্টে জিনের একটি গোপন রুম আছে যেখান থেকে সে সব কিছু অপারেট করে। জিন এখানে তার গোপন একটি আলমারি থেকে একটা মোবাইল আর সেই ডায়েরিটা বের করে। তারপর সেখান থেকে একটি নম্বর নিয়ে একজন জজের কাছে ফোন করে বলে যে হানকে কোর্ট থেকে আজকেই জামিন করাতে হবে। সেই জজ তখন ঘুষ পাঠানোর জন্য একটা অ্যাকাউন্ট নাম্বার লিখতে বললে জিন পার্কের কাছে তার স্যুটের পকেটে থাকা কলমটা চায়। এটাতে পার্ক এবং ক্যাপ্টেন কিম দুজনেই বেশ ভয় পেয়ে যায়, কারণ ওই কলমে তো ক্যামেরা লাগানো, আর কিমও সেই কলমের মাধ্যমেই বাইরে থেকে সব কিছু দেখছিল। কিন্তু না, জিন শুধুমাত্র ডায়েরিতে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে পার্ককে আবার কলমটা দিয়ে দেয়। এরপর সে পার্ককে বলে যে এই ডায়েরিতে থাকা সবাই হলো আমার কুকুর, আমি খাবার দিলেই তারা আমার জন্য কাজ করে। তবে আমাদের মধ্যে কেউ একজন বিশ্বাসঘাতক আছে, যার কারণে পুলিশ আমাদের সব তথ্য পেয়ে যাচ্ছে। পার্ক তখন একদম চুপ করে থাকে এবং কিছুক্ষণ পরেই জানা যায় যে সেই কর্মকর্তা হানকে ছেড়ে দেয়া হয়েছে। কিন্তু পরের দিন সকালের নিউজে দেখানো হয় হানের মৃতদেহ একটি ঝোপে পাওয়া গিয়েছে, আর তার ফোনে নোট পাওয়া গিয়েছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের সময় প্রচুর মানসিক চাপ দেওয়ায় সেটা সে সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। এটা দেখে কিম প্রচণ্ড রেগে যায় আর পার্ক খুব ভয় পেয়ে যায়, কারণ তারা দুজনই বুঝতে পেরেছে এটা চেয়ারম্যান জিনেরই কাজ। পার্ক তাই গাড়ি নিয়ে দ্রুত চেয়ারম্যান জিনের কাছে আসে এবং স্বীকার করে যে তার মাধ্যমেই মূলত পুলিশ সব তথ্য পেত। তাই সে সবকিছুর জন্য জিনের কাছে ক্ষমা চায়। জিন তখন পার্ককে থানার সেই ভিডিওটা দেখায় যেখানে পার্ক ইচ্ছা করেই তার গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল। তার মানে পুলিশের সাথে পার্কের যোগাযোগের ব্যাপারটা জিন আগে থেকেই জানত। পার্ক তাই তার ভুলের মাসুল হিসেবে জিনের কাছ থেকে একটি নকল ডায়েরি নেয় এবং বলে যে এটা দিয়ে আমি পুলিশকে বোকা বানাবো, আর এই সুযোগে আপনি আসল ডায়েরিটা নিয়ে পালিয়ে যেতে পারবেন। যদিও জিন আসলে পরিস্থিতি বুঝতে পেরে আগেই মিয়ংকে কল দিয়ে তাদের সব ডেটা ডকুমেন্টস নষ্ট করার অর্ডার দিয়েছে এবং সব টাকা এক্সচেঞ্জ করে পালিয়ে যাওয়ার জন্য একটা বোর্ড রেডি করতে বলেছে। তবে পার্ক এদিকে চলে যাওয়ার পর সে দেখে যে পার্ক আসলে তার আসল ডায়েরিটাই নিয়ে গিয়েছে। অন্যদিকে ক্যাপ্টেন কিমও তার একটা টিমকে জিনের বাসার সামনে পাঠায়, একটা টিমকে ওয়ান নেটওয়ার্কের অফিসে পাঠায় এবং আরেকটা টিমকে সেই ডেটা সেন্টারে পাঠায়। আর সে নিজে পার্কের গাড়ির পিছু নেয় ডায়েরিটা চেক করার জন্য। কিন্তু পার্কের গাড়ির পিছনের সিটে দেখা যায় চেয়ারম্যানের একজন লোক আগে থেকেই লুকিয়েছিল পার্ককে ফলো করার জন্য। তবে পার্ক যেহেতু আসল ডায়েরিটা নিয়ে এসেছে, তাই লোকটি সেটা জানতে পেরে পার্ককে অজ্ঞান করে ফেলে। ক্যাপ্টেন কিম তখন পার্ককে সেভ করার চেষ্টা করলে লোকটি কিমকে আঘাত করে গাড়ি নিয়ে পালিয়ে যায়। এরপর কিম জিনকে ধরার জন্য তার বাসায় আসলে দেখতে পায় জিন গোপন একটা দরজা দিয়ে আগেই পালিয়ে গিয়েছে। অন্যদিকে তার অফিসে গিয়েও তারা কোনো ডকুমেন্টস খুঁজে পায়নি, এমনকি ডেটা সেন্টারের সব ডেটা ডিলিট করে দিয়ে রাহুলও লুকিয়ে পড়ে এবং পরবর্তীতে চেয়ারম্যানের লোকেরা এসে সেটিও বোম মেরে উড়িয়ে দেয়। এর মধ্যে পার্কের গাড়ির লোকেশন খুঁজে পেলে কিম দ্রুত সেখানে আসে এবং গাড়ির বনেটে পার্ককে প্রচণ্ড ক্ষত অবস্থায় দেখতে পায়। আর এভাবেই জিন সব দিক দিয়ে ক্যাপ্টেন কিমকে ফাঁকি দেয় এবং মিয়ং আর তাকে দেখা যায় একটি বোটে করে দেশ ছেড়ে পালাচ্ছে। এমনকি সেই ডায়েরিটাও তারা পেয়েছে। কি ভাবছেন কাহিনী কি এখানেই শেষ? একদম না, এখনো বিশাল টুইস্ট লুকিয়ে আছে, চলুন দেখে নেই। তো এর কিছুদিন পর পার্ক সুস্থ হতে শুরু করে, আর নিউজ চ্যানেলে দেখানো হয় সাগরে বোট ডুবে গিয়ে জিন এবং মিয়ং মারা গিয়েছে। তাই পুলিশ ডিপার্টমেন্টও তাদের কেসটি ক্লোজ করে দিয়ে কিমকে 3 মাসের ছুটি দেয়। তবে যেসব গ্রাহক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সবাই সেই অফিসে এসে অনশন শুরু করে। তখন হং নামের একজন সিনিয়র লয়ার এসে তাদের সবাইকে বলে যে তাদের পক্ষ হয়ে সে এই বিষয়টা লড়বে এবং কোম্পানির কোনো সম্পদ খুঁজে পাওয়া গেলে সেগুলো বিক্রি করে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এদিকে ক্যাপ্টেন কিমের কাছে জিন আর মিয়ংয়ের মৃত্যুর ব্যাপারটা একটা সাজানো নাটক বলে মনে হয়, তাই ব্যক্তিগতভাবে সে কেসটি ইনভেস্টিগেট করতে থাকে। সে পার্ককে তার বাড়িতে নিয়ে আসে। পার্ক এখানে অবাক হয়ে যায়, কারণ কিম জিনের সম্পর্কে এমন সব তথ্য সংগ্রহ করেছে যা পার্ক নিজেও কখনো জানত না। তো এখান থেকে তারা জিনের ফেলে যাওয়া বাসার সেই বেসমেন্টে আসে। পার্ক এখানে রাহুলকেও দেখতে পায়, কারণ সেও কিমের টিমে যোগ দিয়েছে। আর এবার তারা সবাই একটা টিম হয়ে দিন রাত পরিশ্রম করে জিনকে খুঁজে বের করার জন্য, আর এখান থেকেই তাদের অপারেশন চালাতে থাকে।
এখান থেকে সিন শিফট হয় ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে, যেখানে জিন ও মিয়ং নিজেদের পরিচয় গোপন করে একটি চাইনিজ দম্পতি সেজে আছে। তারা এখানে একটি ফাউন্ডেশনের নামে গরিব বাচ্চাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছে। তবে তারা মূলত এই কাজটি করছে সেখানকার মেয়রকে খুশি করার জন্য। তো জিন যখন বাচ্চাদের খাবার দিচ্ছিল এমন সময় সেখানকার মেয়র তার কাছে আসে। এরপর তারা একটি মিটিংয়ে বসে। জিন বলে যে সেই শহরকে একটি উন্নত শহর বানানোর জন্য $3 বিলিয়ন দিবে এবং মেয়র সরকারের কাছ থেকে আরও $3 বিলিয়ন নিয়ে দিলে মোট $6 বিলিয়নে তারা এখানে ইকো ম্যানিলা সিটি নামের প্রজেক্ট করবে। এতে করে শহরটা যেমন উন্নত হবে তেমনি মেয়রের জনপ্রিয়তাও বাড়বে। যদিও জিনের আসল প্ল্যান হলো উন্নয়নের নাম করে মেয়রের $3 বিলিয়ন নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়া। কথায় আছে না, ওয়ান্স আ চিটার অলওয়েজ আ চিটার। যাই হোক, মেয়র এখানে জিনের প্ল্যান আর তার উদার মানসিকতা দেখে খুব খুশি হয়। তবে শর্ত দেয় যে জিনকে আগে তার $3 বিলিয়ন 1 মাসের মধ্যে প্রজেক্ট ফান্ডে জমা দেখাতে হবে। জিন প্রথমে রাজি হতে না চাইলেও পরে কিছু একটা ভেবে রাজি হয়ে যায়। তবে জিন কিছুটা চিন্তায় পড়ে যায়, কারণ ওয়ান নেটওয়ার্ক থেকে সে যেই $3 বিলিয়ন ফ্রড করেছে তার মধ্যে $2 বিলিয়ন সে এখানে নিয়ে আসতে পেরেছে আর $1 বিলিয়ন কোরিয়াতে আছে। আর সেটা যেহেতু ব্ল্যাক মানি, তাই কোরিয়া থেকে এখানে নিয়ে আসা অনেক কঠিন হবে। আসলে ব্ল্যাক মানি, মানি লন্ডারিং এগুলো যারা বুঝেন তারা হয়তো বিষয়টা বুঝতে পারছেন। তো জিনের যেহেতু এই $1 বিলিয়ন 1 মাসের মধ্যেই লাগবে, তাই সে কোরিয়াতে থাকা সেই লয়ার হংকে কল দিয়ে চাপ দিতে থাকে সেই টাকাটা দ্রুত পাঠানোর ব্যবস্থা করার জন্য। আসলে এই লয়ার হংও মূলত জিনেরই লোক। যাই হোক, হং এবার ম্যাডাম নামের একজন মহিলার সাথে দেখা করতে আসে। আর এই ম্যাডাম হচ্ছে কোরিয়ার সবচেয়ে বড় ব্ল্যাক মানি থেকে হোয়াইট মানি করার এজেন্ট। তবে ম্যাডাম খুব ব্যস্ত থাকায় হং আসলে তার শিডিউল পাচ্ছিল না। তখনই দেখা যায় কিমের দলে সেই সুন্দরী অফিসার জিমা নিজের পরিচয় গোপন করে হং এর সাথে পরিচয় হয় এবং বেশ মেলামেশা করতে থাকে। আসলে কিমরা খুঁজে বের করেছে যে জিন যেহেতু $1 বিলিয়ন নিয়ে যেতে পারেনি, তাই সেটা সে নেওয়ার জন্য শুধুমাত্র লয়ার হং এর কাছেই হেল্প নিবে। তাই এরপর হং এর কল ট্রেস করলে কিমরা পুরোপুরি কনফার্ম হয় যে জিন আর মিয়ং এখন কোথায় আছে এবং সেখানে তাদের নতুন ধান্দা কি। তাই তাদেরকে ধরার জন্য কিমদের এবার পুরো নজর লয়ার হং এর দিকে। পার্কও তখন নাটক সাজিয়ে হং এর সাথে দেখা করে তার করুণ কাহিনী বলে এবং আবারও চেয়ারম্যান জিনের সাথে কাজ করতে চায়। তবে জিন এটা একসেপ্ট না করলেও মিয়ং পার্ককে আরও একবার সুযোগ দিতে চায়। এদিকে ক্যাপ্টেন কিমের টিমকে দেখা যায় তারা পিটার নামের একজনকে নিয়ে কথা বলছে, যে মূলত একজন বড় লবিস্ট। কেননা জিনের সেই $1 বিলিয়ন ব্ল্যাক মানি এক্সচেঞ্জের জন্য হং এর সাথে এজেন্ট ম্যাডামের ডিল করতে একজন লবিস্ট লাগবে। মূলত লবিস্ট হলো সেই ব্যক্তি যাকে বড় কোনো ডিলের জন্য মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করা হয়। তো কিম এখানে পিটারের ওয়েবসাইট হ্যাক করে সেখানে নিজের ছবি ও ডিটেলস বসায়, যাতে সে নিজেকে লবিস্ট পিটার হিসেবে পরিচয় দিতে পারে। এরপর অফিসার জিমা আবারও হং এর সাথে দেখা করতে আসলে সেখানে সে কিমকে একজন বড় মাপের লবিস্ট হিসেবে পরিচয় করিয়ে দেয়। এরপর হং এর যেহেতু একজন লবিস্ট লাগবে, তাই সে জিমার কাছে কিমের ব্যাপারে শুনে ইমপ্রেস হয়ে যায়। তাই পরের দিনই হং কিমের সাথে মিটিং করে তাদের পুরো বিষয়টা খুলে বলে এবং ডিল ফাইনাল করে। এরপর দেখা যায় ডিলের ডিটেলস বোঝানোর জন্য কিম হং এর অফিসে আসে। সে ভালো করেই জানে হং এর অফিসের স্পিকারে তার সব কথা অপর পাশ থেকে জিন শুনবে, তাই সে প্রথমে $1 বিলিয়ন কিভাবে পাঠাবে সেটা বুঝায়। এরপর সে বলে যে আমি ভালো করেই জানি আমাদের ক্লায়েন্ট এই টাকা দিয়ে স্ক্যাম করবে, তবে স্ক্যাম যদি করতেই হয় তাহলে মাত্র $3 বিলিয়ন কেন, প্রয়োজনে আমি আরও $3 বিলিয়ন দিব, সেখানে নতুন আরেকটা প্রজেক্ট দেখিয়ে ডাবল স্ক্যাম করতে বলো। অপর পাশে থাকা জিন এটা শুনে অবাক হয়ে যায় এবং সে তখন ডিরেক্টলি কিমের সাথে কথা বলে এই ডিলে রাজি হয়ে যায়। আসলে কিম মূলত জিনকে এই টোপ দেওয়ার কারণ হলো সে যেন জিমের সাথে দেখা করতে পারে এবং হাতে নাতে ধরতে পারে। তো কিম এবার সেই এজেন্ট ম্যাডামের সাথে দেখা করে সব ঘটনা খুলে বলে। সে আরও বলে যে সে আসলে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর টাকা ফেরত দিতে চায় আর এজন্য তার ম্যাডামের হেল্প লাগবে। সবকিছু শুনে ম্যাডাম তাকে হেল্প করার জন্য রাজি হয়, এমনকি ওই $1 বিলিয়নের সাথে বাকি $3 বিলিয়ন দিতেও রাজি হয়। এরপর ডিলের তারিখ কাছাকাছি আসলে কিম হংকে কল দিয়ে বলে যে সে ক্লায়েন্টের সাথে দেখা না করে ডিল করবে না। হং তখন জিনের সাথে কথা বললে জিন জানায় যে সেক্ষেত্রে কিম শুধুমাত্র একা দেখা করতে হবে। তো যেই কথা সেই কাজ, কিম পার্ক সহ তার টিমের আরও কয়েকজনকে নিয়ে কোরিয়া থেকে ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে চলে আসে। তবে পার্ক এখানে এসে মিয়ংয়ের সাথে আলাদাভাবে দেখা করে, কারণ এর আগে মিয়ং পার্কের সাথে যোগাযোগ করে তাকে ম্যানিলা আসতে বলেছিল। তাই মিয়ংও ভাবে যে পার্ক হয়তো তার সাথে দেখা করতেই এখানে এসেছে। তো মিয়ং এখানে পার্ককে তার কাজ বুঝিয়ে দেয়। আসলে মিয়ং মূলত জিনের সব টাকা হ্যাক করে নিতে চায়, কেননা জিন তাকে আর পাত্তা দিচ্ছিল না। তবে পার্ক মিয়ংকে শর্ত দেয় যে জিনের সেই ডায়েরিটা তুমি আমার কাছে জমা রাখলে আমি বুঝবো যে তুমি আমাকে ঠকাবে না। মিয়ং এটা শুনে রাজি হয়ে যায়।
অবশেষে সেই $6 বিলিয়ন ডিল করার দিন আসে। তারা দেখা করার জন্য ম্যানিলাতে একটি ক্যাফে ঠিক করে, কিন্তু জিনের লোকেরা কিমকে সেই ক্যাফে থেকে কিডন্যাপ করে তাদের আস্তানায় নিয়ে আসে। ফাইনালি জিন আর কিমের এখানে দেখা হয়, কিন্তু জিন তো কিমের আসল পরিচয় জানে না। তো জিন তাদের ডিল শুরু করতে বললে কিম বলে যে এরকম অবস্থায় সে ডিল করবে না। জিন তখন তাকে ভয় দেখালে কিম ডিল শুরু করে। ডিলের প্রথমে সেই ম্যাডামের অ্যাকাউন্ট থেকে জিনের অ্যাকাউন্টে তার নিজের $1 বিলিয়ন ট্রান্সফার করা হয়, যেটা পেয়ে জিন বেশ খুশি হয়। তারপর কিম বলে যে এবার এজেন্ট ম্যাডামের শর্ত অনুযায়ী আগে তোমার $3 বিলিয়ন আমার অ্যাকাউন্টে পাঠাবে, এবং সেটা দেখার পর ম্যাডাম আমার অ্যাকাউন্টে আমার ডিলের $3 বিলিয়ন দিবে। তো জিন এখানে কিমকে পুরোপুরি বিশ্বাস করতে না পারলেও এক পর্যায়ে সে তার পুরো $3 বিলিয়ন কিমের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। আর এর কিছুক্ষণের মধ্যে কিমের অ্যাকাউন্টে আরও $3 বিলিয়ন আসলে মোট $6 বিলিয়ন কিমের অ্যাকাউন্টে জমা হয়। কিম এরপর সেটা জিনকে দেখিয়ে বলে যে ফিলিপাইনের সেই মেয়রের টাকা এখানে না আসা পর্যন্ত এই টাকা এখানেই থাকবে। এটা শুনে জিন এবার চিন্তায় পড়ে যায়। অন্যদিকে মিয়ং পার্কের সাথে দেখা করে তাকে সেই ডায়েরিটা দেয়। এরপর তাকে সহ সে চেয়ারম্যান জিনের আস্তানায় আসে। এখানে পার্ককে সে গাড়িতে বসিয়ে রেখে শুধু নিজে বের হয়, কেননা পার্কের কাজ হলো গাড়িতে বসে জিনের অ্যাকাউন্ট হ্যাক করে এই ডিলের পুরো $6 বিলিয়ন সরিয়ে নেওয়া। তবে ঠিক তখনই দেখা যায় জিনের নির্দেশে মিয়ংকে গুলি করে মেরে ফেলা হয়। এতে পার্ক এবং কিম দুজনেই ভয় পেয়ে যায়। জিন এরপর কিমকে পার্কের সাথে তার বেশ কিছু ছবি দেখালে সে বুঝে যায় যে তার মানে জিন আগেই তার পরিচয় জানতে পেরেছে। জিন এবার কিমকে সেই $6 বিলিয়ন তার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে বললে কিম বাধ্য হয়ে সেটাই করে। জিনও তখন তার মিশনে সাকসেস হয়ে খুব খুশি হয়। এরপর সে জিনকে নিয়ে নিচে নামলে পার্ককেও গাড়ি থেকে নামিয়ে তার ল্যাপটপটা ভেঙে দিয়ে সেই ডায়েরিটা জিন আবার নিয়ে নেয়। তারপর যখনই সে ফিলিপাইন ছেড়ে পালানোর জন্য গাড়িতে উঠতে যাবে তখনই কিম হঠাৎ বলে যে এই দিনটির জন্য আমি 1 বছর ধরে অপেক্ষা করছি, আর তুমি কিভাবে ভাবলে তুমি এত সহজেই পালিয়ে যাবে? জিন এখানে কিমের কথার কোনো মানেই বুঝতে পারছিল না। এখানে ফ্ল্যাশব্যাকে দেখা যায় কিম আর পার্ক প্ল্যান করেই তাদের সেই ছবি জিনের কাছে পাঠিয়েছিল জিনকে কনফিউজ করার জন্য। আর জিন যখন একটু আগে লাস্টবার তার অ্যাকাউন্টে ঢুকেছে, পার্ক তখন গাড়িতে বসে তার কম্পিউটার হ্যাক করে ফেলেছে। এটা শুনে সাথে সাথে জিন তার ল্যাপটপ চেক করে দেখে যে তার অ্যাকাউন্ট একদম 0 হয়ে গিয়েছে। তবে জিন এবার কিছু করার আগেই বাইরে ওয়েট করে থাকা কিমের টিম দামাদাম গুলি করে সবাইকে মারতে থাকে। এর মধ্যে জিনের কয়েকজন লোক পার্ককে গান পয়েন্টে নিয়ে জিন সহ একটা গাড়িতে করে পালাতে থাকে। এটা দেখে কিমও একটা গাড়ি নিয়ে তাদের পিছু নেয়। এর মধ্যে তাদের মাঝে গোলাগুলি হলে জিনের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটা ট্রাকের সাথে ধাক্কা খেতেই যাবে, ঠিক তখনই কিম তার গাড়ি সামনে এনে জিন আর পার্ককে বাঁচিয়ে দেয়। জিন তখন গাড়ি থেকে নেমে পালাতে থাকলে কিম এসে দ্রুত পার্ককে তার গাড়ি থেকে বের করে, কিন্তু ঠিক তখনই একটা বিস্ফোরণ হলে ভাগ্যবশত পার্ক ও কিম বেঁচে যায়। এদিকে জিন আহত পা নিয়ে কোনো মতে পালাতে লাগলে চারিদিক থেকে পুলিশ এসে তাকে ঘিরে ফেলে। জিন এবার নিজেকে বাঁচানোর জন্য আবারও কাউকে কল দেয়, কিন্তু এবার কোনো রেসপন্স আসে না। আর ফাইনালি কিমও তাকে গ্রেফতার করে এবং ডায়েরিটা নিয়ে নেয়। সিন শিফট হয়ে আবার কোরিয়ায় আসে এবং দেখা যায় জিনের ডায়েরিতে থাকা সকল দুর্নীতিবাজদের কিমের নেতৃত্বে গ্রেফতার করা হয়। আর কিম পার্ককে বলেছে উদ্ধার করা এই টাকা যদি সরকারের মাধ্যমে গ্রাহকদের ফেরত দিতে যাই তাহলে অনেক সময় লাগবে, তাই তুমি বরং নিজেই তাদের অ্যাকাউন্টে টাকাগুলো সেন্ড করে দাও। তাই কিম যখন টাকাগুলো সেন্ড করে দেয় তখন প্রত্যেকটা গ্রাহক তাদের কষ্টার্জিত টাকা ফেরত পেয়ে আনন্দে কেঁদে ফেলে। আর এই হ্যাপি এন্ডিংয়ের মধ্য দিয়ে মুভিটি এখানেই শেষ হয়। তবে বাস্তবে আমরা এরকম কোনো প্রতারণার শিকার হলে আসলে কি হ্যাপি এন্ডিং ঘটে? উত্তর হবে নিশ্চয়ই না। তাই আমাদের আশেপাশেও এরকম অনেক প্রতারক কোম্পানি বা প্রতারক ব্যক্তি ছড়িয়ে ছিটিয়ে থাকলেও কোনোভাবেই সেই লোভনীয় ফাঁদে মাথা ঢুকানো যাবে না, কারণ একটি ভুল সারা জীবনের কান্না। মুভিটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন। আর সেই সাথে আজকে যারা আমাদের চ্যানেলের প্রথম কোনো ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।